আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এই করোনাময় অবস্থায় ভালো আছি। অনলাইন ক্লাস আমাদের আবার শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা আগে অনলাইন ক্লাস করেছি, আজকে আমরা আবার নতুন করে কিছুদিন হয়েছে শুরু করেছি। যাই হোক, তোমরা মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলা প্রত্যেকেই অবজারভেশন করবা, খুব মনোযোগ সহকারে দেখবা, তোমরা অনেক উপকৃত হবা। যাই হোক, আজকে আমি একটা টপিকস নিয়ে আলোচনা করব। যে বিষয়টা সেটা হচ্ছে আজকে অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং, যার প্রতিশব্দ হলো হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের মধ্যে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ট্রানজাকশন। আসলে ট্রানজাকশন কি তোমরা অবশ্যই সেটা জানো। ট্রানজাকশন হচ্ছে লেনদেন। ট্রানজাকশন হচ্ছে কি? লেনদেন। হিসাব বিজ্ঞানের মধ্যে লেনদেন একটা টপিকস আছে, এটা হচ্ছে ট্রানজাকশন, আর প্রতিশব্দ হচ্ছে লেনদেন। মাই ডিয়ার স্টুডেন্ট, লেনদেন কি? হোয়াট ইজ ট্রানজাকশন? লেনদেন কাকে বলে এই সম্পর্কে আমরা জানবো। কারণ হিসাব বিজ্ঞানের সঠিক তথ্য জানতে হলে, সঠিকভাবে আর্থিক অবস্থা নিরূপণ করতে হলে, ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক ফলাফল জানতে হলে অবশ্যই তোমাকে লেনদেন জানতে হবে। কারণ লেনদেন ছাড়া তুমি কোনো সঠিক হিসাব তুমি করতে পারবে না। এখন চলো লেনদেনটা কি। আসলে লেনদেনটা হচ্ছে এরকম একটা বিষয় যে আর্থিক অবস্থা পরিবর্তন করতে সক্ষম এরকম কোনো ঘটনাকে লেনদেন বলা হয়। অর্থাৎ যেখানে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, এ সমস্ত ঘটনাকে কি বলা হবে? লেনদেন বলা হবে। যেমন দেখো, লেনদেন কয়েকটি পক্ষ থাকে। লেনদেনের কয়েকটি পক্ষ থাকে, একটি হচ্ছে দাতা আর একটা হচ্ছে গ্রহীতা। তাহলে আমি আরেকটু সুন্দরভাবে বলতে পারি লেনদেনটা কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এমন সকল ঘটনাকে লেনদেন বলা হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এই সমস্ত ঘটনাকে লেনদেন বলে। যেখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে না, সেটা লেনদেন হবে না। আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাতে পারি। যেমন দেখো, অফিসের জন্য একটি আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা। অফিসের জন্য একটি আসবাবপত্র ক্রয় করা হলো কত টাকা? ৫,০০০ টাকা। এখন দেখো, অফিসের জন্য যখন আসবাবপত্র ক্রয় করা, তখন একটা অর্থের অঙ্কে একটা নির্দিষ্ট পরিমাপযোগ্য আছে। এই ঘটনাটি একটি লেনদেন, কারণ এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর যদি আর্থিক অবস্থার পরিবর্তন এখানে না হতো, তাহলে সেটা লেনদেন হতো না। আমি আরেকটা ঠিক এরকম একটা ঘটনা লিখবো যেটা আর্থিক অবস্থা পরিবর্তন নয়। যেমন দেখো, রহিম সাহেব অফিস থেকে বাড়ি ফেরার পথে
একটি দুর্ঘটনায় পতিত হন। রহিম সাহেব অফিস থেকে বাড়ি ফেরার পথে একটি দুর্ঘটনায় পতিত হন। এখানে একটি ঘটনা হয়েছে, দেখো এটাও একটি ঘটনা, কিন্তু এখানে অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, বা অর্থের অঙ্কে কোনো পরিমাপযোগ্য হয় নাই, বা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় নাই। সুতরাং এই ঘটনাটি লেনদেন অন্তর্ভুক্ত হবে না। এজন্য আমি সংজ্ঞা প্রথমেই বলেছি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এই সমস্ত সকল ঘটনাই হচ্ছে লেনদেন। আর যেখানে অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, ব্যবসা বাণিজ্যের কোনো অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে না, হ্যাঁ, সেটা কি হবে না, লেনদেন হবে না। কিন্তু ঘটনা কিন্তু দুটোই কিন্তু ঘটনা, একটা হচ্ছে আর্থিক ঘটনা আর একটা হচ্ছে অনার্থিক ঘটনা। ঘটনা দুই প্রকার, কয় প্রকার? দু প্রকার। একটা হচ্ছে আর্থিক ঘটনা আর একটা হচ্ছে অনার্থিক ঘটনা। আর যেটা অনার্থিক ঘটনা হবে মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা লেনদেন হবে না। যেখানে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে সেটা কি হবে, লেনদেন হবে। আশা করি তোমরা লেনদেনের সংখ্যাটা বুঝতে পেরেছ। লেনদেন এমন একটা বিষয়, লেনদেনের কিছু বৈশিষ্ট্য আমরা যদি আলোচনা করি তাহলে আমরা লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করতে পারব। লেনদেনের প্রথম যে বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। মাই ডিয়ার স্টুডেন্ট, লেনদেন হতে হলে অবশ্যই কি হতে হবে, এখানে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন থাকতে হবে। লেনদেনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, আমি আজকে একটু লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোচনা করব। নাম্বার 1, লেনদেনের প্রথম যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য। লেনদেনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে, ঠিক আছে? আর অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যদি না হয় সেটা কি হবে না, লেনদেন হবে না। যেমন দেখো, একটি ব্যবসা প্রতিষ্ঠানে একজন ম্যানেজার কি হয়েছে, মৃত্যুবরণ করেছে, সেটা কি লেনদেন হবে? সেখানে অর্থনৈতিক অবস্থার কোন পরিবর্তন আসছে, অর্থের অঙ্কে কোন পরিমাপযোগ্য হয়েছে, সেটা লেনদেন হবে না। ক্ষতি, ব্যক্তিগত যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা লেনদেন হবে না, কারণ সেখানে অর্থের অঙ্কে কোনো পরিমাপ করা হয়নি। কিন্তু আমি যদি বলি যে আগুনে পুড়ে যাওয়ার ফলে 20,000 টাকা পণ্যের ক্ষতি হলো, সেটা কি হচ্ছে, সেটা লেনদেন হবে। কারণ এখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য 20,000 টাকা পণ্য নষ্ট হয়ে গেল, আমার ব্যবসা থেকে 20,000 টাকা পণ্য কি হয়ে গেল, কমে গেল, ক্ষতি হয়ে গেল। এটা ব্যবসার একটা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, সুতরাং আমি বলতে পারবো এটা লেনদেন। তাহলে লেনদেনের প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে আর্থিক অবস্থা পরিবর্তন। লেনদেনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যেমন আর্থিক অবস্থার পরিবর্তন, আমি আসলে সংজ্ঞার মধ্যে সবগুলা বৈশিষ্ট্য বুঝে যায়, হ্যাঁ, তারপর আমি একটু আলোচনা করতেছি তোমাদের বুঝার জন্য, তোমরা মনোযোগ সহকারে বুঝবো। আর এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই খেয়াল করবা যে আসলে আর্থিক অবস্থার পরিবর্তন, লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আর এটা হচ্ছে লেনদেনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, ঠিক আছে? যেমন নগদ 10,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আসবাবপত্র ক্রয় করা হয়। এখানে দেখো 10,000 টাকার ফলে কি হয়েছে, একটা অফিসের জন্য আমি একটা আসবাবপত্র ক্রয় করলাম, এর ফলে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। আমার
যে 10,000 টাকা ক্যাশ ছিল, এই ক্যাশটা আমার চলে গেল, আর এর ফলে একটা আলমাপত্র আসলো, তার মানে দুটো পক্ষ এখানে তৈরি হলো। ঠিক আছে? সুতরাং তাহলে লেনদেনের হতে হলে অবশ্যই কি হতে হবে, আর্থিক অবস্থা চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। আমি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আরেকটা দেখো, যেমন 5,000 টাকা পণ্যের জন্য ফরমাইশ প্রদান করা হলো বা অর্ডার দেওয়া হলো। আসলে অর্ডার দেওয়া হয়েছে কিন্তু পণ্যটা আনাও হয় না, টাকাও দেওয়া হয়নি, তাহলে কি সেটা লেনদেন হবে? না, সেটা লেনদেন হবে না। কারণ হচ্ছে সেখানে অর্থনৈতিক অবস্থার কোনো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, আর যেহেতু হয়নি সুতরাং এটা লেনদেন হবে না। যেমন ফরমাইশ প্রদান করা হলো, অর্ডার প্রদান করা হলো, এই জাতীয় কোনো যদি ঘটনা থাকে তাহলে সেটা লেনদেন হবে না, কারণ সেখানে অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আসলে লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা লেনদেনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি দ্বৈত সত্তা। কি দ্বৈত সত্তা? একটি লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকবে। কয়টি পক্ষ থাকবে? দুটি পক্ষ থাকবে। একটি লেনদেনের দুটি পক্ষ থাকতে হবে, অবশ্যই এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ কি করবে? সুবিধা প্রদান করবে। যেমন দেখো, আমি একটু উদাহরণের মাধ্যমে বলতে পারি যে কর্মচারীকে বেতন প্রদান করা হলো। কর্মচারীকে বেতন প্রদান করা হলো। যদি কর্মচারীকে বেতন প্রদান করা হয় তাহলে কয়টা পক্ষ থাকে? দুটি পক্ষ থাকে। হ্যাঁ, একটা হচ্ছে বেতন কর্মচারী নিবে, আরেক পক্ষ দিবে। একজন সুবিধা প্রদান করবে, আরেকজন সুবিধা গ্রহণ করবে। এই জন্য বলা হয়েছে যে লেনদেনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। ঠিক আছে? এই দ্বৈত সত্তা যদি না থাকে তাহলে সেটা লেনদেনের আওতাভুক্ত হবে না, বা সেটা লেনদেন হবে না। তারপর আমি আরেকটা তোমাদেরকে বৈশিষ্ট্যের কথা বলবো, যে দৃশ্যমানতা। লেনদেনের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দৃশ্যমানতা। লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতা বলতে আমরা কি বুঝি? যেটা দেখা যায়, চোখে দেখা যায় এবং বোঝা যায়, সেটা হচ্ছে দৃশ্যমানতা। আর লেনদেন অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমানও হতে পারে, ভিজিবল হতে পারে, ইনভিজিবলও হতে পারে। ঠিক আছে? তাহলে আমি দুটো উদাহরণের মাধ্যমে বুঝাবো যে দৃশ্যমানতা কি, কিভাবে বুঝবো, আর অদৃশ্যমানতা আমরা কিভাবে বুঝবো। ঠিক না? তাহলে চলো, যেমন এই আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। যদি আসবাবপত্র ক্রয় করা হয় 10,000 টাকা, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আচ্ছা, আমি বুঝতেছি, দেখতেছি যে 10,000 টাকা আসবাবপত্র ক্রয় করার ফলে এই 10,000 টাকা আমার ক্যাশ চলে গেছে। এর ফলে আরেকটি কি হয়েছে? আরেকটি আসবাবপত্র আসছে আর নগদ টাকা চলে গেছে। তার মানে এটা আমার চোখের সামনে জিনিসটা ঘটছে, আমি দেখতেছি। এটা হচ্ছে দৃশ্যমান, অর্থাৎ দৃশ্যমান। এটা হচ্ছে দৃশ্যমান লেনদেন। আর অদৃশ্যমান লেনদেনটা কি? যেমন মনে করো, আসবাবপত্রের অবচয় 500 টাকা। মনে করো যে আসবাবপত্রটা আমি 1,000 টাকা ক্রয় করলাম, এটা 5 বছর ব্যবহার করার পরে আমি এটা 500 টাকা বিক্রি করলাম। এই যে 500 টাকা কমে গেল, এটা কি দেখা যাচ্ছে কিভাবে কমলো? এটা ব্যবহার জনিত কারণে কমেছে, আর যেটাকে বলা হয় অবচয়। আর অবচয়টা ইংরেজিতে বলা হয় ডেপ্রিসিয়েশন। কি বলা হয়? ডেপ্রিসিয়েশন। অর্থাৎ যে মূল্যটা, যে সঠিক মূল্যটা ব্যবহার জনিত কারণে এখান থেকে মূল্য কমে যায়, কয়েক বছর ব্যবহার জনিত কারণে মূল্য কমে যায়, সেটা হচ্ছে অবচয়। আর এই অবচয়টা হচ্ছে অদৃশ্যমান, এটা দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায় যে এটা কমে গেছে ব্যবহার জনিত কারণে। সুতরাং লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমানও হতে পারে।
তাহলে জিনিসগুলো আশা করি তোমরা এই লেনদেন কি এবং কাকে বলে তোমরা এটা বুঝতে পেরেছো, এবং লেনদেনের যে সংক্ষিপ্ত কয়েকটি বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছো। আর অবশ্যই, কারণ লেনদেন সঠিকভাবে তুমি যদি না করতে পারো, না বুঝো, তাহলে তোমার হিসাব সঠিক হবে না। আর হিসাব যখন সঠিক হবে না, তখন একটি ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা, আর্থিক অবস্থা তুমি নিরূপণ করতে পারবে না। একটি নির্দিষ্ট সময়ের শেষে, বছরের নির্দিষ্ট সময়ের শেষে প্রত্যেকটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সঠিকভাবে নিরূপণ করাই হলো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আর হিসাব বিজ্ঞান সঠিকভাবে করতে হলে অবশ্যই কি করতে হবে? লেনদেন সম্পর্কে তোমার সমগ্র ধারণা থাকতে হবে। আশা করি আজকে প্রারম্ভিক একটু আলোচনা হয়েছে। নেক্সট ক্লাসে আমরা লেনদেন সম্পর্কে আরো বিস্তারিত ঘটনা আলোচনা করব, ব্যাপকভাবে আলোচনা করব। তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। সবাই এই করোনামুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই করোনাকালীন মুহূর্তে তোমরা সকলেই যার যার অবস্থানে সবাই ভালো আছো। আশা করি তোমরা সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ। আল্লাহ কাছে আমরাই দোয়া করি, প্রত্যাশা করি। এখন আমি তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আসছি, সপ্তম শ্রেণী বিজ্ঞান। এখন আমাদের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব কি? যে নিম্ন শ্রেণীর জীব হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এমিবা। প্রথম অধ্যায় হচ্ছে অধ্যায় প্রথম কি? অধ্যায়ের নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব। তাহলে জীব কাকে বলে? জীব যার জীবন আছে, যার জীবন আছে, চলাফেরা করতে পারে, নাড়াচাড়া করতে পারে, এগুলিকে আমরা জীব বলি। মানে অর্থাৎ যার প্রাণ আছে তাকে আমরা জীব বলি। তাহলে জীবের মধ্যে একটা শ্রেণীর নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এই নিম্ন শ্রেণীর জীবগুলো হলো তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এমিবা ইত্যাদি। নিম্ন শ্রেণীর জীবগুলোর মধ্যে হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এমিবা ইত্যাদি হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর জীব। তবে নিম্ন শ্রেণীর জীব ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এইসব জীবগুলোকে আমরা নিম্ন শ্রেণী, ইত্যাদিকে আমরা নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এগুলিকে আমরা নিম্ন শ্রেণীর জীব বলি। তাহলে নিম্ন শ্রেণীর জীব, এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও এমিবা অনুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া দেখা যায় না। এদের মধ্যে কি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এমিবা ইত্যাদি কি অনুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া তোমার দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। এরা কি? অণুজীবের অন্তর্ভুক্ত। এগুলিকে আমরা অনুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া দেখতে পাই না। এইগুলি হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত। এইগুলি অণুজীবের অন্তর্ভুক্ত। এগুলো তোমার অণুজীবের অন্তর্ভুক্ত। অণুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক, শৈবাল খালি চোখে দেখা গেল তোমার কি? অধিকাংশ ছত্রাক, শৈবাল দেখতে নিরীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। এদের মধ্যে কিছু কিছু ছত্রাক এবং শৈবাল কি খালি চোখে দেখা গেল, কিছু আছে যা তোমার কি অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এসব অণুজীব বা আদিজীব, এগুলিকে আমরা কি বলি? অণুজীব বা আদিজীব। এসব জীবগুলিকে আমরা অণুজীব বা আদিজীব বলি। যেমন মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আমরা পরিবেশ এদের
অনেক উপকারী ভূমিকা রয়েছে, দেবতা পরিবেশে অনেক উপকারী ভূমিকাও তোমার রয়েছে। এ অধ্যায় শেষ আমরা শিক্ষার্থীরা কি শিখতে পারবে? অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, তারপরে অণুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবে, ভাইরাস ব্যাকটেরিয়া এমিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, তারপরে শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারবে, কিভাবে ছত্রাক সংক্রামক প্রতিরোধ করা যায় তা আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এখন আমরা এসব কি অণুজীব জগৎ। অণুজীব জগৎ আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। আমরা কি আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। এদের নির্দিষ্ট শ্রেণী কেন্দ্রীভুক্ত সুগঠিত কোনো কোষও নেই। এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকেই সৃষ্টি শুরুতে জীবের সূত্রপাত হয়েছে। এসব অণুজীব থেকে সৃষ্টি শুরুতে জীবের সূত্রপাত হয়েছে। তাই অণুজীবকে আদিজীবও বলা হয়ে থাকে। আমরা ষষ্ঠ শ্রেণীতে মালপুলিশ ও টেকরের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাব বলা হয়। অণুজীব সমূহকে মনেরা প্রতিষ্ঠা ভামজাই রাজ্যে দেখতে পেরেছি। আবার অণুজীবের শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এর জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছেন। অণুজীব জগৎ। অণুজীব জগৎকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছে। অণুজীব জগৎকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছে। অণুজীব জগৎকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অণুজীব জগৎকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অণুজীব জগৎ। জীব জগৎ। অণুজীব জগৎ যেমন প্রথম রাজ্য একারিউটা, রাজ্য 1। রাজ্য 1 এসে তোমার একারিউটা। দুই নম্বর আছে তোমার রাজ্য 2। রাজ্য 2 এসে পেকারিউটা ও তিন নম্বর রাজ্য 3। রাজ্য 3 হচ্ছে তোমার ইউকিউটা। আচ্ছা, একারিউটা বা অকোষী জীব। এসব জীব দেখতে ছোট এবং তা সাধারণ আলো অনুবীক্ষণ যন্ত্রের নিচু দেখা যায় না। এদেরকে তোমার অনুবীক্ষণ যন্ত্রের নিচু তোমার দেখা যায় না। আবার এদের দেখতে ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এদের কি দেখতে তোমার ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। রাজ্য 2 প্রোক্যারিওটা বা আদিজীব। আদিকোষী প্রোক্যারিওটা বা আদিকোষী। এসব জীব অনুবীক্ষণ যন্ত্রের কেন্দ্রিকা সুগঠিত নয়। কেন্দ্রিকা সুগঠিত নয় এবং তারাই এ রাজ্যের সদস্য।
সুগঠিত কণিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, আদিকোষই বলা হয়। যেমন ব্যাকটেরিয়া। রাজ্য 3 ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত, এদের প্রকৃত কোষ বলে। যেমন শৈবাল, ছত্রাক এ ধরনের অণুজীব। এখন আমরা ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের রোগ সৃষ্টি করে। কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের কি রোগ সৃষ্টি করে। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানবো। ভাইরাস। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা কি ভাইরাস দেখতে পাই না। ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা কি ভাইরাস দেখতে পাই না। এরা সরলতম জীব। এরা কি তম জীব? সরলতম জীব। এরা ভাইরাসের দেহে কোষপ্রাচী, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাই ভাইরাস দেহকোষকে অকোষীয় বলা হয়। তাই ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের করে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। এদের কি জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীব দেহে যেই মাত্র আমিষ আবরণ বা নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না। তাই কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। এই জন্য ভাইরাস হচ্ছে তোমার প্রকৃত পরজীবী একটি অণুজীব। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যঙ্গাচিহ্নায়, পাউরুটির ন্যায় হইতে পারে। ভাইরাস কি গোলাকার, দণ্ডাকার, ব্যঙ্গাচিহ্নায় এবং পাউরুটির ন্যায় হইতে পারে। ভাইরাস মানব দেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। ভাইরাস কি করে মানুষের দেহে কি বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। ধানের টুংরু ও তামাকের মধ্যেই রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে। হ্যাঁ, তাহলে মানুষের কি হয়? তোমার মানুষের হয় তোমার বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। এইগুলি তোমার ভাইরাসের কারণে হয়ে থাকে। আর ধানের টুংরা এবং তামাকের মোজাইক রোগ ভাইরাসের আক্রমণের কারণে হয়ে থাকে। এখন আমরা ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি। ব্যাকটেরিয়ার কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি। এবার একটু বিস্তারিত জানবো। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এবং অকোষী এককোষী অণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমাকার, পেঁচা ইত্যাদি নানান ধরনের হইতে পারে। দেহের আকার প্রকৃতির ভিত্তিতে এসব নিম্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। কক্কাস। কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, কোন ব্যাকটেরিয়ার দেহের আকৃতি কি তোমার গোলাকার। আবার যেমন এরা এককভাবে বা দলবদ্ধভাবে থাকতে পারে। যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বেলিলাস। এরা দেখতে লম্বা দণ্ডের না। ধনুষ্টঙ্কা, রক্ত আমাশয় ইত্যাদি রোগ এই ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তারপরে স্পাইরিলাম এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো। আচ্ছা, এখন আমরা ব্যাকটেরিয়া কি উপকার করে তা আমরা জানব। ব্যাকটেরিয়া মৃত জীবদেহ আবর্জনা পচাতে সাহায্য করে। ব্যাকটেরিয়া কি করে? মৃত জীবদেহ এবং আবর্জনা পচাতে সাহায্য করে। তারপরে কি করে? একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃত থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। তারপরে 5 থেকে 8 ছড়াইতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য লাগে। তারপরে বিভিন্ন জীবের রক্ষণকারী অ্যান্টিবায়োটিক
ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আজ এই পর্যন্তই তোমাদের ক্লাস উপস্থাপন করলাম। তোমরা সবাই ভালো থেকো। আমরা তোমার সবার মঙ্গল কামনা করে এখানে আজকে নতুন বিদায় নেব। আসসালামু আলাইকুম।